নেতা যদি স্টেজে এসে বলে আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে, এটা রাজনৈতিক বক্তব্য, এই বক্তার ওয়াজ মানি না, ওই নেতাকে জুতার পিটা দিয়ে স্টেজ থেকে নামায় দিবেন। আপনি দেশের মালিক, এদেশ আগামী 5 বছর আপনার পক্ষে কে চালাবে সেটা আপনি ঠিক করবেন। আপনার পছন্দের প্রার্থীকে ভোট দেন, সৎ ও সমর্থ প্রার্থী বেছে নিন, চিন্তা ভাবনা করে ভোট দেন। এবারের নির্বাচনে আপনি আরও একটা ভোট দেবেন, জুলাই সনদের ভোট। ভারতকে সিদ্ধান্ত নিতে হবে, সে কি আওয়ামী লীগের দৃষ্টিতে বাংলাদেশকে দেখবে নাকি জনগণের দৃষ্টিতে বাংলাদেশকে দেখবে। আমরা বারবার বলছি, ভারতের জনগণের সাথে, সার্বভৌমত্বের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। আমাদের শত্রুতা হচ্ছে ভারতের পলিসির সাথে। মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস জরুরি ভিত্তিতে নজিরবিহীন চেষ্টা করছেন, সর্বোচ্চ চেষ্টা করছেন। কোথায় কোথায় নিরাপত্তার ঘাটতি, কারা কারা মবে জড়িত, কারা কারা ওই তৌহিদি জনতার ব্যানারে নানা রকম অঘটন ঘটাচ্ছে, সেগুলি চিহ্নিত করে যদি তাদের বিরুদ্ধে ধরপাকড় শুরু করতো, তাহলে কিন্তু আজকে এই পরিস্থিতি না। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে একটি নিউজ পেয়েছি যে বাংলাদেশে এনসিপির 4 নেতাকে গানম্যান সরকারি নিরাপত্তা দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই তথ্যবহুল একটা ভিডিও আজকে আপনাদের সম্মুখে নিয়ে হাজির হয়েছি। দর্শক, ভিডিওর শুরুতে অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন না, এবং তাদের কথাগুলো শুনেই বুঝতে পেরেছেন যে বাংলাদেশে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট কিরকম হতে চলেছে বা কিরকম হচ্ছে। দর্শক, আজকে সেই সমস্ত ভিডিওই আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো ভিডিও দেখলে এবং যে কথাগুলো শুনলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। দর্শক শ্রোতা, তাই বলবো না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে একটি নিউজ পেয়েছি যে বাংলাদেশে এনসিপির 4 নেতাকে গানম্যান সরকারি নিরাপত্তা দেওয়া হয়েছে। এর মধ্যে নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সারজিদ আলম এবং ডাক্তার তাসলিম জারা, এই 4 জনের নাম এসেছে বিভিন্ন নিউজে। আমরা স্বাগত জানাই যে এই সরকারের সিদ্ধান্তকে। পাশাপাশি এই 4 জন নেতার নিরাপত্তার ছাড়াও বহু ছাত্র নেতা আছে। ছাত্র শিবিরের সভাপতি জাহিদ ইসলাম, সেক্রেটারি সাদ্দাম হোসেন, ডাকসু বিপি সাদিক কাইয়ুম, ডাকসু জিএস, SM ফরহাদ, এই মানুষগুলোরও কিন্তু নিরাপত্তা নিয়ে আমি চিন্তিত। আমি মনে করছি যে এদের উপরে এবং জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পড়ুয়ার, জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এই সমস্ত যেই নেতারা খুব কঠিন এবং শক্ত ভাষায় সরকার এবং আন্তর্জাতিক অঙ্গনে কথা বলে থাকেন, যাদেরকে আন্তর্জাতিক অঙ্গন চিনে এবং যাদেরকে মূল্যায়ন করে আগামীতে বাংলাদেশ গড়ার জন্য তাদের উপর অনেকটা আন্তর্জাতিক অঙ্গন, আমি বলবো যে নির্ভরশীল না হলেও সম্ভাব্য, তারা মনে করছেন যে জামাতের এবার রাষ্ট্রীয় ক্ষমতা আসতে পারে। সাথে এনসিপিও থাকবে, বা এই যে ইনকিলাব মঞ্চের মতো যারা স্বাধীনভাবে কথা বলতে চান, ভারতের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলতে চান, যারা নাকি ভারতকে এভাবে মানতে চান না যেভাবে হাসিনা মেনেছে, বা এখন অনেকেই মনে করছেন যে বিএনপিকে ভারত ম্যানেজ করে ফেলছেন, বা তারেক রহমানকে কিছু শর্ত সাপেক্ষে বাংলাদেশে যাওয়ার সুযোগ দিয়েছেন। অনেকটা ভারতের অনুমোদন ক্রমেই তারেক রহমান দেশে যাচ্ছেন। তারেক রহমান ক্ষমতায় গেলে, বিএনপি ক্ষমতায় গেলে ভারতের কি কি লাভ হবে, কি কি লোকসান হবে, এ নিয়ে কিছু চুক্তিও হয়েছে বলে আমরা ইতিমধ্যে জেনেছি। চুক্তিগুলোর অবস্থা যদি আমরা দেখি, খুবই খারাপ। এর মধ্যে রয়েছে আওয়ামী লীগকে পুনর্বাসন করা, এর মধ্যে রয়েছে ভারতকে জিজ্ঞাসা না করে বাংলাদেশে কোনো ধরনের নিরাপত্তার জন্য কোনো যুদ্ধ বিমান, যুদ্ধ জাহাজ, বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনীর কোনো উন্নয়ন করতে পারবে না। আর তৃতীয়ত রেখেছে ইসলামপন্থী জামাত ইসলাম, 1 নম্বরে ছাত্র শিবির, জামাত ইসলাম সহ ইসলামপন্থী সবাইকে আগের মতন হাসিনার মতন নির্মূল করে দেওয়া, মানে তাদের জবান দিয়ে কোনো কথা আসবে না, তাদেরকে কারাগারে নেওয়া, মানে প্রয়োজনে ক্রসফায়ার দেওয়া, বিভিন্নভাবে তাদেরকে শেষ করে দেওয়া। এই মহা পরিকল্পনা হলো ভারতের মাথায়। তারেক রহমানকে দিয়ে এই কাজগুলা করাবেন, কিন্তু আমি জানি না যে তারেক রহমান সাহেব ক্ষমতায় গিয়ে এই ধরনের কাজ হাতে নিলে আবার উনার অবস্থা শেখ হাসিনার অবস্থার মতো হবে কিনা। কারণ দেশের জনগণ এই ধরনের পুরাতন, মানে 71-এর বুলি দিয়ে বাংলাদেশকে, নতুন বাংলাদেশকে গড়তে চান না। দেশের জনগণ কি চান, হাদির নামাজের জানাজা জনগণ কিন্তু বলে দিয়েছেন। মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস জরুরি ভিত্তিতে নজিরবিহীন চেষ্টা করছেন, সর্বোচ্চ চেষ্টা করছেন, কিন্তু তারপর ব্যর্থ। তাকে, সরকারকে, ইউনূসকে কেউ আটকে দিচ্ছেন। কি আটকে দিচ্ছেন শুনলে অবাক হবেন। দর্শক, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় একটা জরুরি বৈঠক করেছে মাননীয় প্রধান উপদেষ্টা। সেই বৈঠককে ঘিরে এই আলোচনা, আইন শৃঙ্খলা সংক্রান্ত এক জরুরি বৈঠক। সরকার সেই বৈঠকের খবর প্রেস রিলিজ দিয়ে জানিয়েছে, যেখানে বলা হচ্ছে যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে হবে। এর মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা, এমনকি ওসমান হাদির হত্যাকারীদের বিচার ধরার ক্ষেত্রেও বলা হচ্ছে যে কোনো মূল্যে। কিন্তু পারছে না, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হচ্ছে না, আরো অবনতি হচ্ছে। যেমন স্বাভাবিকভাবে প্রত্যাশা ছিল যে ওসমান হাদির হত্যার পর ব্যাপকভাবে অভিযান চালানো হবে এবং যত অবৈধ অস্ত্র আছে সব উদ্ধার হবে,
অ্যাটলিস্ট এই গুলির মতো ঘটনা ঘটবে না। অবৈধ অস্ত্র, গুলি, আগ্নেয়াস্ত্র উদ্ধার করা সম্ভব সব, কিন্তু দেশীয় রামদা দা এগুলো উদ্ধার সব সম্ভব না, কারণ এগুলো যে কোনো সময় বানানো যায় বা এগুলো রাখা অনেক ক্ষেত্রে বৈধ বটে। কিন্তু সে অবৈধ অস্ত্র উদ্ধার করতে পারছে, সেই গুলি করে হত্যা করানো চলছে। আপনারা দেখেছেন এনসিপি নেতাকে খুলনায় মাথায় গুলি করা হয়েছে, নিশ্চিত বাঁচবেন, আমি যতটুকু খোঁজ পেয়েছি। এর মানে হয়তোবা ওসমান হাদিকে নিয়ে আমরা তোলপাড় সৃষ্টি করেছি, কিন্তু খুলনা সে এনসিপি নেতাকে নিয়ে তোলপাড় সৃষ্টি হচ্ছে না। এর মানে একই গোষ্ঠী এই ভয় দেখাচ্ছে এবং হত্যার রাজনীতি করছে বাংলাদেশে, কিন্তু যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার যে ঘোষণা চেষ্টা ইউনুসের, সেটা সফল হচ্ছে না। এর মানে ইউনুসকে কেউ না কেউ আটকে দিচ্ছে। কি আটকে দিচ্ছে? এটা জরুরি প্রশ্ন, বিলিয়ন ডলারের প্রশ্ন। ইউনুস শুধু এখন থেকে না, আমাদের এই আলোচনা বুঝতে হলে ফ্রম দি বিগিনিং অফ ইউনুস এটা বুঝতে হবে। ইউনুসের সেই 8 আগস্ট থেকে বুঝতে হবে। ইউনুস চেষ্টা করছেন সবকিছু একদম ফেসিবাদ মুক্ত করার, কিন্তু পারছেন না, কেউ না কেউ তাকে আটকে দিচ্ছে। এবার আসেন কারা আটকে দিচ্ছে। এক্সিস্টিং কাঠামো যারা ধরে রাখতে চায়, এর মধ্যেই যাদের রুটি রুজি সফলতা, তারা ইউনুসকে আটকে দিচ্ছে। তাদের মধ্যে প্রথম হচ্ছে বিএনপি, নট আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগ পালিয়েছে এবং আওয়ামী লীগের দোসর যারা, তারা চুপচাপ আছে, কিন্তু আওয়ামী লীগের দোসররা বিএনপির ছত্রছায়ায় এসে কাজ করার সুযোগ পেয়েছে। কারণ বিএনপি এক্সিস্টিং স্ট্রাকচার ধরে রাখার পক্ষে, এস্টাবলিশমেন্টের পক্ষে, কারণ সংস্কার করলে বিএনপির কোনো খাওয়া থাকে না। আগের কাঠামো ধরে রাখতে পারলেই তো ওই জায়গায় বিএনপি রিপ্লেসড হয়ে হাজার কোটি টাকা চান্দা খেতে পারে, দুর্নীতি করতে পারে। কিন্তু সবকিছু তছনছ করে দিলে তো আর দুর্নীতি হবে না। যেমন ওসি, পুলিশের ডিসি বা এমনিতে সিভিল প্রশাসনের ডিসি, এরা যারা আওয়ামী লীগের দালালি করতো, এরপর বিএনপির দালালি শুরু করেছে, কারণ তাদের দুর্নীতিও থাকবে আর বিএনপির জন্য সুবিধা। এই সুযোগে ভারতপন্থী সেনাবাহিনী অফিসার যারা, তারা মেসিভলি বাধা দিচ্ছে। এখন বিএনপি পন্থী বা বিএনপি এরা চাইলেও তো তেমন কিছু যে করতে পারে তাও না, কারণ তারা আবার জনগণের কাছে ধরা খাওয়ার ভয় আছে। কারণ বিএনপি দুর্বল দল, এখন দ্বিতীয় বৃহত্তম দলে পরিণত হয়েছে। আকাশচুম্বী জনপ্রিয় দল থেকে মাটির সাথে মিশে গেছে তাদের জনপ্রিয়তা। এই জায়গায় বিএনপির এই বেইমানির কারণে, জুলাইয়ের সাথে বেইমানির কারণে, সংস্কার বিরোধিতার কারণে সেনা প্রধান সহ ভারতপন্থী সেনাবাহিনী, সেনা অফিসার, ডিজিএফআই থেকে শুরু করে বিভিন্ন মিলিটারি ইন্টেলিজেন্স, এরা ইউনুসকে দফায় দফায় আটকে দিচ্ছে, ইউনুসের কাজ বাস্তবায়ন করতে দিচ্ছে না। যেটা একবার আপনারা জেনেছিলেন যে ইউনুস আয়নগর ভিজিট করতে চায়, কিন্তু সেনাপ্রধান ওয়াকার নাকি করতে দেয় না। গুম খুনের বিচার করতে চায়, করতে দেয় না। কিন্তু একে একে ইউনুস সফল হয়েছেন, কিন্তু অনেক জায়গায় সফল হতে দিচ্ছে না। সাগররুনি হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে? ইউনুস সরকার উদ্ঘাটন করতে পারেনি কেন? হাসিনা ঘটালে তো সরাসরি হাসিনাকে আসামি করা যায়, কিন্তু হাসিনা ঘটাননি। এমন কেউ ঘটিয়েছে, তারা এখনো আছে, যে কারণে সাগররুনি হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে পারছে না ইউনুস সরকার। ওই গোষ্ঠী আটকে দিচ্ছে। গুম খুনে জড়িত জেনারেলদের বিচার হয়েছে, মানে চলছে, কিন্তু তাদেরকে এসি প্রিজন ভ্যান, তারা জেলে আসেন আসলে বাইরে বাসায় থাকে, এটাও আমরা শিওর না। জাস্ট হাজিরের তারিখ হলে তারা আসেন। আসলে কি তারা কোনো সাবজেল বাকি, এটা কারো ইউনুসের কারো কোনো নজরদারি নেই। দেয়ার সম্পূর্ণ অটোনোমাস, ক্যান্টনমেন্টের ভিতরে আছে, মোবাইল ফোন চালায়, দাবা খেলে, লুডো খেলে, সব খেলে। তাদের স্ত্রী হয়তো বা সাথে থাকে, খোঁজ নিয়ে দেখেন। এই গোষ্ঠী ইউনুসকে বাধা দিচ্ছে, আটকে দিচ্ছে। যে কোনো মূল্যে ইউনুস আইনশৃঙ্খলা রক্ষাকারী বাইরে ঠিক করার নির্দেশ দিচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না, আরো অবনতি হচ্ছে, সামনে আরো অবনতি হতে পারে। অতএব আমরা দেখতে পাচ্ছি যে পরিপূর্ণ বিপ্লব ছাড়া আমাদের মুক্তি নাই। পরিপূর্ণ বিপ্লব ছাড়া আমরা কোনো উন্নতি দেখছি না। সব পুরনো কাঠামো ভেঙে চুরে চুরমার করে দেয়া, হাসিনার সংবিধানকে লাথি মেরে ফেলে দেয়া, হাসিনার আমলে সবকিছুকে ডাস্টবিনে ছুড়ে ফেলা ছাড়া কোনো উন্নতি আমরা দেখছি না। তো দর্শক, বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, দেখেন জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি মিডিয়ার সামনে যেতে পারছেন না, ভয় পাচ্ছেন, কারণ তার কাছে কোনো জবাব নেই, নিরুপায়, অসহায়। সংবাদ সম্মেলন করার কথা ছিল ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে, শাহাদাত নিয়ে, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন স্বরাষ্ট্র উপদেষ্টা নয়, অথচ স্বরাষ্ট্র উপদেষ্টাকেই ব্যাখ্যা দিতে বলা হয়েছিল, কিন্তু তিনি যেতে পারছেন না। আবার পদত্যাগ করবেন কি করবেন না এটাও শিওর না। পদত্যাগ করার সিদ্ধান্ত একবার নিয়েছিল, আমরা একটা সূত্র থেকে জানতে পেরেছিলাম। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল রহমান সহ বিভিন্ন নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তো সবাই উপস্থিত থাকে, ইউনুস নির্দেশনা দেন, কিন্তু ওই মাঠে যে চলে বিএনপির কথা, ইউনুস নির্দেশনা দিয়ে দেন এই জরুরি মিটিং করে, কিন্তু মাঠে যে ওসিরা বিএনপির কথায় চলে, এবং ওই বিএনপির ছত্রছায়ায় আওয়ামী লীগের মাধ্যমে বিভিন্ন গোয়েন্দা সংস্থা ওসমান হাদিদের হত্যা করে, খুলনা এনসিপি নেতাকে গুলি করে। এটা চলছে, এরকম চলবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বৈঠকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন, আসন্ন বড়দিন ও ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে গৃহীত নিরাপত্তা সংস্থা, এইসব বর্ণনাকে কেন্দ্র করেও বিভিন্ন নাশকতার আশঙ্কা রয়েছে। এমনকি এই বিশেষ গোয়েন্দা সংস্থা ঘাপটি মেরে থাকা ভারতের দালালেরা যা চায় সেটা করবে। এই ইউনুসের যে সতর্কতামূলক ব্যবস্থা, এতে তাদের যে ষড়যন্ত্র, সেটা আমার মনে হয় না যে আটকে থাকবে। দেখেন, আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় বলা হচ্ছে যে একটা বৈঠক হয়েছে। সেই বৈঠকে সোমবার সকালে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে বলা হচ্ছে জাহাঙ্গীর আলম চৌধুরী, নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সহ ঊর্ধ্বতন আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন 25 তারিখে একটা বড় একটা নিরাপত্তার শঙ্কা মনে করছে সরকার।
আসন্ন বড়দিন এবং ইংরেজি নববর্ষ এই সব জায়গাগুলোতে গ্যাদারিং হয় এবং উগ্রপন্থী এবং কি বলবো যারা মব সৃষ্টিকারী তাদের কিন্তু লক্ষ্য থাকে এই অনুষ্ঠানগুলো যাতে না হয়। এবং এর আগে একাধিকবার বলা হচ্ছে যে লক্ষ্য কিন্তু পরিষ্কার, তারেক রহমানকে ঠেকাও, নির্বাচন পিছিয়ে দাও বা বানচাল করো। কারণ তার মধ্য দিয়ে অনেকে মনে করছেন যে মব সৃষ্টিকারীরা, উগ্রপন্থীরা তাদের শক্তি বাড়াবে এবং শক্তি বাড়িয়ে তারা একটা পর্যায়ে নির্বাচন আসার আগেই তারা বিপ্লবী সরকার গঠন করবে। এই আলোচনা কিন্তু হচ্ছে এবং এটা একেবারেই অপ্রাসঙ্গিক না। তারা মনে করে যে ডক্টর ইউনূসকে মানে সামনে রেখে তারা নির্বাচন হইতে দেবে না। নির্বাচনের ওই সংসদ দেখেন, যেদিন ওসমান হাদির জানাজা সেই দিন একটা দল সংসদ ভবনে যাচ্ছে আক্রমণ করার জন্য। উদ্দেশ্য কি? যাতে এই সংসদ যাতে কার্যকর না থাকে। সংসদ ভেঙে দাও, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলি ভেঙে দাও, বিপ্লবী সরকার গঠন করো। এখন তারা মেনে নেবে ডক্টর ইউনূসকে, তারপরে ইউনূসকে সরাই দেবে। এই বিষয়গুলো পরিষ্কার এবং এই কারণেই নানা ধরনের মত তৈরি করে আস্তে আস্তে তারা শক্তি বাড়াচ্ছে। আজকে দেখেন বলা হচ্ছে যে গ্রেপ্তার করা হয়েছে 6 জনকে। মোহাম্মদ কাশেম ফারুকী, মোহাম্মদ সাইদুর রহমান, রকিব হোসেন, মোহাম্মদ নহিম, সোহেল রানা, শফিকুল ইসলাম, বাকিদেরকেও গ্রেপ্তার করার চেষ্টা করা হচ্ছে। চট্টগ্রাম হাইকমিশনে কারা, তাদেরকে 3 জনকে ভিডিও থেকে শনাক্ত করা হচ্ছে। এদের রাজনৈতিক পরিচয় কি? এরা কি এমনি বিচ্ছিন্ন? এদের কোনো দর্শন নাই, এদের কোনো মতবাদ নেই, এদের কোনো সংগঠন নাই। তো ফলে মূল জায়গায় যদি হাত না দিয়ে এই জন্য ভাষা ভাষা কিছু এদেরকে বিচ্ছিন্ন দুষ্কৃতিকারী বা মব সৃষ্টিকারী হিসাবে যদি সরকার মানে চিহ্নিত করে এবং এটাকে এই বয়ানটা যদি দাঁড় করা, একটা মহা ভুল হবে। বাংলাদেশকে পরিকল্পিতভাবে একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, এই উদ্দেশ্যটা সবাই বোঝে, শুধু দুর্ভাগ্যজনকভাবে ইউনূস সরকার সেটা বুঝতে চাচ্ছে না এবং কারোর সহায়তাও কামনা করতেছে না। যে এইটা যে একটা ভয়ঙ্কর একটা পরিবেশ পরিস্থিতির দিকে এগোচ্ছে, এটা মনে হয় তিনি মাথায় নিচ্ছেন না। ফলে এই বিলম্বে হলেও সাধুবাদ জানাচ্ছি যে এরকম একটা বৈঠক হয়েছে, কিন্তু এইটা প্রতিনিয়ত এটা চালাইতে হবে এবং অপারেশন বৈঠক করলে হবে না। মানুষ দেখতে চায় যে সরকার অ্যাকশন শুরু না করলে সমস্ত বৈঠক, বক্তৃতা, গলাবাজি এগুলি একদম বৃথা, আই ওয়াশে পরিণত হবে। দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা শুনেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন, পারলে ভিডিওটি শেয়ার করবেন। আর আমাদের নাসির বার্তা ইউটিউব চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এ ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।